আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি, এদের মুখ্য জবাব দেওয়ার জন্য। আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেনা 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। বিচার করবে। আমাকে তো বলা হতো অনেক কিছু, গদ্দার বলা হয়েছে, বিজেপির বি টিম বলা হয়েছে। আজকে যারা বি টিম তাদের আজকে সিকিউরিটি থেকে যাচ্ছে, আর আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। আমাকে এত থ্রেট ছিল, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি ছিল। এমনকি 23শে এপ্রিল যেদিন পোল হলো সেদিনকেও আমাকে প্রাণে, যদি এই সেন্ট্রাল সিকিউরিটি না থাকতো আমি সেদিনকেই মরে যেতে পারতাম, মেরে ফেলতো। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আকরুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, যে জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেন। ছেলেকে শক্তিপুর থানা উঠিয়ে নিয়ে গেছে। আমার মিসেসের নামে 22 বছর আগে আমি জায়গা লিগেলভাবে কিনে সেখানে বাড়ি করেছি, সেই বাড়িতে বসবাস করি। আমার মিসেস মীরা সুলতানা, তার নামে এফআইআর করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আমার জামাই, মেয়ে, বিয়াই, বিয়ান, এমনকি আমার 7 বছরের নাতনি, তাদের নামেও। কিন্তু তবুও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাংলার সুখ্যাতি নেত্রী, বা তিনি একসময় বাংলার অগ্নিকন্যা ছিলেন, সততার প্রতীকও ছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আকরুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, যে জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেননি, কথা দিয়েও সেই কথা রাখেননি। তবুও বলছি, এইভাবে একজন 71 বছরের মহিলাকে 45 বছরের যার পলিটিক্যাল ক্যারিয়ার, সেই ব্যক্তির সঙ্গে যে ঋতব্রত, সন্দীপন সাহা, এই আকরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিনরা যেটা করছে, এটার জন্য আমার মনে হয়েছে যে আজকের দিনে ভবানীপুরে 29শে এপ্রিলের ভোটে 4ঠা মেতে হারলেও আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি, এদের মুখ্য জবাব দেওয়ার। ছেলের মাত্র 33 বছর বয়স। আগামী দিনে সে বেঁচে থাকলে, পলিটিক্সে থাকলে, আমরাও 63 বছর বয়স, মমতা বন্দ্যোপাধ্যায়ের 71 বছর বয়স। এই হাউসে 82 বছরের সুবনদেব চট্টোপাধ্যায় বিধায়ক আছে, 80 বছরের আব্দুল খালেক মোল্লা বিধায়ক আছে, 76 বছরের নিয়ামত হাজি বিধায়ক আছে। কাজেই আমার ছেলে বিধায়ক হওয়ার সময়ের অপেক্ষা, পরে দরকার হলে তার যে সম্মান, সেইটাকে, তাকে নিয়ে যে তাচ্ছিল্য, অবজ্ঞা বা যে ধরনের তাকে অ্যাডভাইস চাইছে এত বড় স্পর্ধাদের, এই গদ্দারদের, মমতা ব্যানার্জির পার্টির প্রতীক নিয়ে ভোটে জিতে তারা মমতা ব্যানার্জিকে অ্যাডভাইজার রাখতে চাইছে। এই ঔদ্ধত্য পলিটিক্সে হার জিত আছে। পলিটিক্সে আজকে কেউ জিতেছে, কেউ। আমি একটাই কারণে, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, তার বিপুল সমর্থন, 208টা আসন। অপোজিশনে যদি মমতা ব্যানার্জি থাকে, আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেনা 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে
এস্টাবলিশড করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। বাধ্য করা হয়েছে, অসম্মান করা হয়েছে আমাকে। ববি হাকিম যে দুজনকে পাশে বসে, আজ নিয়ামত হাজি এবং আখরুজ্জামানকে পাশে বসে বলেছে যে আমি নাকি বাবরি মসজিদ কেন করতে যাব, উনি মন্দির করতে পাবেন, আমি মুসলমান একটা মসজিদ করতে পাবো। ববি হাকিমের কিছু করার নেই, এনাদের মতো মেরুদণ্ডহীন লোক এই সমস্ত কলকাতার মেয়র পদে থাকার যোগ্যই নয়। ঠিকই হয়েছে, ওর আগেই যেদিন 4 তারিখে তৃণমূলের সরকার গদিচ্যুত হয়েছে সেই দিনই উচিত ছিল মমতা ব্যানার্জিরও পদ। আমার মনে হয় না এর কোনো গুরুত্ব নেই। আমরা ববি সমস্ত যারা 9 জনের মধ্যে একজনকে আমি আটকেছি, 9 জনকে, তাকেও হুমকি দেওয়া হয়েছে, তাকেও আসতে বাধ্য করাচ্ছিল। নওশাদ সিদ্দিকী কোথায় সেটা মাঝে মাঝে দেখবেন, ও বড় বড় কথা বলে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে আজকে আমরা তোহা সিদ্দিকী সাহেবকে বহু কথা বলতে দেখতাম। যখন শুভেন্দু অধিকারী কুরবানি নিয়ে 1950 সালের পুলিশ প্রশাসন লিফলেট বিলি করছে, তখন দেখা যাচ্ছে নাখোদা মসজিদের ইমাম শফিক সাহেব এবং তোহা সিদ্দিকী একদম 1 ঘন্টার মধ্যে সারেন্ডার করছে, বলছে আমাদের কোরবানি করার দরকার নেই। কে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, সাধারণ বিধায়কদের মন্ত্রী বাদে গত 1 তারিখে আবার 35 জন মন্ত্রী শপথ নিল। মন্ত্রীরা তাদের সুযোগ সুবিধা যা যা স্যালারি সবই কিন্তু পাবে, কিন্তু সাধারণ বিধায়কদের যে স্ট্যান্ডিং কমিটিতে মেম্বার হতে হয় বা তাদের সাপ্তাহিক যে মিটিং করতে হয়, যে অ্যাটেন্ডেন্স দিতে হয়, তারপরে তাদের 2000 করে ডেলি অ্যালাউন্স অ্যালট হয়। এখন পর্যন্ত 4 মে, আজকে জুনের 4, 1 মাস হয়ে গেছে, এখনো বিধানসভায় কোনো যে 38টা স্ট্যান্ডিং কমিটি আছে, কোনো কমিটি এখনো তৈরি হয়নি। এই কমিটি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত জেনারেল এমএলএসে বিজেপির হোক, কংগ্রেসের হোক, সিপিএমের হোক, আম জনতা উন্নয়ন পার্টির হোক, টিএমসির হোক, কোনো বিধায়ক এই যে ডেলি অ্যালাউন্স 2000 টাকা করে, মানে মাসে 60,000, 61,800 টাকাটা পাবে। আর এই 60,000 করে এই সেই 4 মের পরে, যেটা 13 তারিখে শপথ নিয়েছে, 14 তারিখে, তারা কিন্তু এই টাকা পাবে না।